आपकी আদালতে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি চীনকে ভয় পান। এখন এই অভিযোগ কে করেছেন সেটা বলা তো জরুরি নয়। আমাদের রাহুল গান্ধীজি, উনি কিছুদিন আগেই লাদাখ গেছিলেন এবং ওখানে উনি পেঙ্গং লেকে গিয়েছিলেন এবং উনি দেখেছেন আমাদের হাজার হাজার কিলোমিটার জমির ওপর চীন কবজা করে নিয়েছে, চীন নিয়ে নিয়েছে, আর আপনি কিছুই করছেন না। এটা খুশির কথা যে উনি প্যাংগং লেক গিয়েছিলেন, আর উনি যে জমি যেটা দূর থেকে উনি দেখেছিলেন তার এটার ইতিহাস আমি আপনাকে বলছি। 1959-এ চাইনিজরা এসেছিল ওখানে এবং 59 আর 62-র মধ্যে 3 বছরে ওরা ওই অঞ্চল কবজা করে নিয়েছিল। তো 1962-র ওয়ারে ওখানে খুব নামকরা একটা জায়গা ছিল খুরনা ফোর্ট। ওই জায়গাটা এখন হাতছাড়া হয়নি, এই জায়গাটা 62-তে হাতছাড়া হয়েছে। তো যখন উনি চীনের কথা বলছেন, জমির কথা বলছেন, সবার প্রথমে তো ভেবে দেখা উচিত যে যদি ভারতের জমি হাতছাড়া হয়ে থাকে, হ্যাঁ জমি হাতছাড়া হয়েছে, 38,000 কিলোমিটার হয়েছে। কবে হয়েছে? 62-তে হয়েছে। উনি তো বলছেন মোদিজি দিয়ে দিয়েছেন সমস্ত জমি শি জিনপিংকে 1962-তে। তো দেখুন 2020-তে চায়না, যেটা মানে ওই সময় কোভিড চলছিল, যখন লকডাউন ছিল, তো চায়না যেটা করলো তা হলো আমাদের সঙ্গে ওদের 93 আর 96-এ দুটো এগ্রিমেন্ট হয়েছিল। তো এই এগ্রিমেন্টের মাধ্যমে দু তরফের থেকে সৈনিকের বেশি সংখ্যায় বর্ডার লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে নিয়ে আসা যাবে না। এটা আমাদের মধ্যে এটা একটা লিখিত বোঝাপড়া হয়েছিল, আর যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনাকে আগে থেকে জানাতে হবে। এখন এই বোঝাপড়া আমরা করিনি, এটা তো সেই সময়ের 30 বছরের পুরনো, সেই সময় আমাদের সেই নরসিমহা রাও সরকারের সময়ের কথা বলছি। এখন হতে পারে যে ওনার মনে হয়েছিল যে আমরা ওদের, কারণ সেই সময় কোভিড চলছিল, আমরা ওদের কাউন্টার ডিপ্লয়মেন্ট করতে পারবো না। তো মোদিজি ঠিক করেছিলেন যে যদি আমাদের চীনের দিক থেকে কোনো বিপদ আসে তাহলে আমাদেরও কাউন্টার ডিপ্লয় করা উচিত। আর উনি সেই সময় পুরো এয়ারফোর্স এবং আমাদের রেল সিস্টেম আর রোড সিস্টেমের শক্তি লাগিয়ে, এবং শুধুমাত্র এয়ারফোর্স থেকেই আমরা 70,000 মানে আমাদের যে সৈন্য বল আছে তাদের এয়ারলিফট করেছিলাম। আমরা ট্যাঙ্কসকেও এয়ারলিফট করেছিলাম, আমাদের যে বড় বড় গান আছে, ট্রাক আছে, সব কিছুই। কারণ সেই সময় ওই এপ্রিলের সময় বরফ পড়তে থাকে, আর ওখানে রাস্তাও, আর আপনারা জানেন যে যতদিন মোদিজি না গিয়েছিলেন ততদিন এই বর্ডারের ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে তার উপরে কেউ মনোযোগী দেয়নি। সেই সময় ওই ইউপিএর যে সরকারের সময় মানে ওই রেকর্ডে বলা হয়েছিল যে যদি আপনারা বর্ডার এভাবেই ছেড়ে দেন তাহলে চীনও এখানে আসতে পারবে না, এই ছিল ওদের ভাবনা। এখন কারণ বর্ডার্স অফ ইনফ্রাস্ট্রাকচারে কেউ কোনো মনোযোগী দেয়নি। তো ঠিক আছে, গত 10 বছরে যথেষ্ট উন্নতি করা হয়েছে, কিন্তু ডিপ্লয় করা এত সহজও নয়। কিন্তু তা সত্ত্বেও 2020-তে আমরা হাজার হাজার সংখ্যায় ওখানে আমরা সৈনিকও পাঠাই, অস্ত্রশস্ত্র সঙ্গে পাঠাই, ডিপ্লয়মেন্টও করাই। তো যদি আজ ওখানে কেউ লড়াই করে থাকে, যেটা এখন হচ্ছে, সেটা এই মোদি সরকারের সিদ্ধান্তের কারণে হতে পারছে। তো আর যদি জমি নিয়ে এত দুশ্চিন্তা থেকে থাকে, আর সেটা থাকাও উচিত, আমরাও জমি নিয়ে খুবই চিন্তিত, তো জমি নিয়ে যদি এত চিন্তা থেকে থাকে যে 38,000 কিলোমিটার সেই যে 62-তেই চলে গিয়েছিল, তাহলে তো তখনই চিন্তা করা উচিত ছিল, তাই না? যদি আমরা অলিম্পিকে গিয়ে থাকি চায়নায়, তো তাহলেই তো আমাদের জমি নিয়ে কথা বলা উচিত ছিল। এখন আমি জানি না জমি নিয়ে কথা হয়েছিল কিনা। দেখুন, আপনি এত সুন্দর করে বুঝিয়ে দিলেন যে চাইনিজ এসেছিল, কিন্তু আমরাও সমানে সমানে ডিপ্লোমেন্ট করেছিলাম। রাহুলজি বলছিলেন যে উনি একবার আপনার সাথে কথা বলেছিলেন চায়না নিয়ে, আর পরে বলেছিলেন চায়না নিয়ে তো আপনার কোনো ধারণাই নেই। এখন আমি কি বলবো? হয় আমি বোঝাতে পারিনি, হয় যিনি বোঝাচ্ছেন তার অক্ষমতা, বা যিনি বুঝছেন তার অক্ষমতা। এখন হতে পারে যে ভুলটা হয়তো আমারই, আমি মানছি যে হতে পারে যে উনি খুব মানে জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ,
কিন্তু আপনি তো বহু দিন ছিলেন চায়নাতে। হ্যাঁ, আমি প্রায় 4.5 বছর রাষ্ট্রদূত ছিলাম ওখানে। তো মানে এখনো পর্যন্ত আমার রেকর্ড সব থেকে দীর্ঘ। তা সত্ত্বেও আপনার চায়না সম্বন্ধে জ্ঞান নেই? না, হতে পারে যে আমি 4.5 বছর ওনার সঙ্গে যদি থাকতাম তাহলে হয়তো বুঝতে পারতাম। একবার দেশের জনতা খুব পরিষ্কার করে জেনে নিতে চায়, মোদিজি স্পষ্ট করে বলেছিলেন যে চায়না আমাদের 1 ইঞ্চি জমিও দখল করতে পারেনি, কেউ আসেনি। কিন্তু বারবার আলাদা আলাদা পোর্টালে, যাতে রাহুল গান্ধীও আছেন, যাতে অন্যান্য লোকেরাও আছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এটা বলা হয়েছে যে চীন আমাদের জমি দখল করে নিয়েছে নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী হওয়ার পরে। ফ্যাকচুয়াল পজিশনটা ঠিক কি? আসল ব্যাপারটা হলো, আমাদের সৈনিক যারা রয়েছে সাধারণভাবে তারা নিজের ক্যাম্পেই থাকে, ওদের বেস ক্যাম্প থাকে। ক্যাম্প থেকে বেরিয়ে ওরা পেট্রোলিং করতে থাকে। এখন তো আপনি ভেবে নিন যে একটা লাইন রয়েছে, আমরা লাইনের এই দক্ষিণ দিকে আছি বেশিরভাগ, আর এতে খুব বেশি মানে ওই ক্যাম্প আর লাইনের মধ্যে ডিস্টেন্সটা রয়েছে সেটা বেশ অনেকটাই। ওদের দিকেও সেই একই রকম অবস্থা। ওদের সাইডে কোথাও সেটা একটু কম, কারণ ওরা বিগত 40 বছর ধরে নিজেদের ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে নিয়েছিল। আমরা গত 10 বছরেই মোটামুটিভাবে এটার মোকাবেলা করে যাচ্ছি। আমাদেরও ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু ওদের ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে, কারণ ওদের পাশে বেশ কিছুটা লিড টাইম ছিল। এবার কি হয়েছে যে 2020 পরে দু তরফের মধ্যেই ফরওয়ার্ড ডিপ্লয় হয়েছে, ক্যাম্পের বাইরে চলে গেছে। আর নর্মালি যেটা হয়ে থাকে, সৈনিকরা যায় আর পেট্রোলিং করে ফেরত চলে আসে। এখানে যেটা আছে, আপনি বাইরে গিয়ে ওখানে নিজের প্রেজেন্স, মানে টেন্ট হোক বা অন্য পার্মানেন্ট কিছু হোক, বা আপনি ওখানে এক ধরনের পোস্ট বানিয়ে মুখোমুখি হয়ে গেছে বলা যায়। তাহলে এখন যেটা হয়েছে, যদি আপনারা দেখেন যে গত 3 বছরে এমন বেশ কিছু জায়গা ছিল যেখানে আমরা খুব কাছে এসে গিয়েছিলাম। আর গালওয়ানে যে ঘটনাটা ঘটেছিল, সেটা এই কারণেই ঘটেছিল যে দু সাইডেই যারা ছিল তারা খুব কাছাকাছি এসে গিয়েছিল। এখন আমাদেরও চেষ্টা এবং ওদেরও চেষ্টা ছিল যে গত 3 বছরে আমাদের দুজনেই যেটা আমাদের ফরওয়ার্ড ডিপ্লয়মেন্টকে নিজের পোস্টে নিয়ে নেওয়া। যদি দখল না করে থাকে চায়না আমাদের জমি, আমরা যদি চায়নার জমি দখল না করে থাকি, তাহলে এই 19 বার মিটিং কিসের জন্য হয়েছিল? না, 19 বার মিটিং এই জন্যই হয়েছিল কারণ দু তরফেই ফরওয়ার্ড ডিপ্লয়েড ছিল, আর খুবই কাছাকাছি এসে গিয়েছিলাম। এবং যখন সৈনিকরা অস্ত্রশস্ত্র নিয়ে সম্পূর্ণ অ্যালার্ট, মানে সেই সময় আর পুরো একটা টেনশনের পরিস্থিতিতে পুরো অস্ত্রশস্ত্রের সঙ্গে যদি ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট হয়, তো সেখানে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার যে চান্স থাকে সেটা খুব বেশি। তো এইভাবে যদি আমরা যদি চলতে থাকে, তাহলে একটা চান্স থেকে যায় যে আগে যা ঘটেছিল সেটা হওয়ার সম্ভাবনা আছে। তো এখন যে নেগোসিয়েশনটা আছে তা হলো, এতটা আপনারা সরে যাবেন, এতটা আমরা সরে যাব। আর এটা তো কোনো নতুন কথা নয়। যদি আপনি এর ইতিহাস জানতে চান, প্রথমবার যখন আমরা এইরকম একটা পরিস্থিতিতে এসেছিলাম, সেটা 1998-তে, তাও আবার উত্তরাখণ্ডে একটা জায়গা আছে বারাহটি। আর বারাহটিতে যা হয়েছিল তা হলো দু তরফই এগিয়ে গিয়েছিল আর কিছু কথাবার্তা হয়েছিল। সেই বোঝাপড়ায় সেই সময় ভারত সরকার ঠিক করেছিল যে আমরা একটু মানে পিছিয়ে আসব, আর মানে এক প্রকার ওখানে পেট্রোলিং করব না। 1980s-90s যে 1986-তে একটা সুন্দরাংচু নামের একটা জায়গায় অরুণাচল প্রদেশে, ওখানে খবর এসেছিল যে চাইনিজরা ভেতরে ঢুকে পড়েছে। তো ওখানে 86 থেকে 95 পর্যন্ত 9 বছর নেগোসিয়েশন হয়। 9 বছর বাদে বোঝাপড়া হয়েছে। আর সেই বোঝাপড়ার কারণে আমরা কয়েকটা পোস্ট তুলে নিয়েছিলাম, আর ওরাও কিছু পোস্ট তুলে নিয়েছিল। তো যখনই এই টেনশন সৃষ্টি হয়েছে আর ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট হয়, তো যতক্ষণ না এর কোনো নেগোশিয়েটেড বোঝাপড়া তৈরি হয়, ততক্ষণ কোনো তরফই পিছিয়ে আসে না। দেখুন, আপনি তো চায়নাকে ভালোভাবেই জানেন, কেন ওরা বারবার এই গন্ডগোলগুলো করে? আমাদের নিজেদের মধ্যে বাউন্ডারি কি আছে, কি হওয়া উচিত, এই নিয়ে বিবাদ আছেই। কিন্তু
আমার কাছে যেটা চিন্তার বিষয়ও বটে, আর একটু আমি বলবো যে আমি মনে করি যে এর ভিতরে একটা রণনীতিও আছে, যে যখন বোঝাপড়া হয়ে গেছে, হ্যাঁ, যে হ্যাঁ এটা হতে পারে যে আপনি বললেন এটা আমার জমি, আমি বললাম না আমার এটা আছে, এটা গত 50-60 বছর ধরে এই বিবাদ চলে আসছে। কিন্তু এইবার আমার যে সব থেকে আমি যেটা বলবো যে মূল বিষয় সেটা হলো এই নিয়ে আমাদের এগ্রিমেন্ট ছিল, দুটো এগ্রিমেন্ট ছিল, 93 আর 96 এগ্রিমেন্ট অনুযায়ী ওদের যে সেনা কোনো বর্ডার এরিয়ার কাছে বড় সংখ্যায় জড়ো করতে পারবে না। আর যদি ওরা জেনে শুনে সেটার উল্লঙ্ঘন করে থাকে, সেটা জেনে শুনেই করেছে, ভুল হয়, ভুল হতেই পারে, খুব বেশি হলে ভুল 100 হয়, খুব বেশি 1000 হয়, 10,000 ভুল হয় না, সেটার পিছনে কোনো প্ল্যান থাকে, কোনো অর্ডার থাকে। তো যখন ওরা সেটার উল্লঙ্ঘন করেছিল, তার মানে হলো ওদের মনেও ছিল যে কোথাও একটা চাপ সৃষ্টি করা, আর এই চাপের উত্তর হলো এটাই যে যেভাবেই হোক আমাদের তার মোকাবিলা করতে হবে। মানে তো এটাই বোঝাচ্ছে যে মোদিজি চীনকে ভয় পান না, এর মানে না, বরং ওদের চেষ্টা হলো আমাদের উপর চাপ সৃষ্টি করা, আর আমাদের উত্তর হলো যে আমরা যেটা হলো তা হলো কাউন্টার ডিপ্লয় করে রেখেছি, আমাদের সৈন্যরা তৈরি রয়েছে। যদি আপনি সারা পৃথিবীতে প্রশ্ন করেন, যদি পৃথিবীর একটাও দেশ চীনের সঙ্গে মানে হেড টু হেড যারা টক্কর দিচ্ছে সেটা হলো ভারত। আর আপনি এটা ভাবুন যে কোভিডের সময় সৈন্যকে মোবিলাইজ করে পাঠানো মুশকিল কাজ। হ্যাঁ, সেই সময় আমরা এটা নিয়ে বেশি আলোচনা করিনি, কারণ আমাদের মনে হয়েছে যে এটা রাষ্ট্রের সুরক্ষার বিষয়, কি মানে এতে পাবলিকের ডিবেট হলে মানে তাতে আমাদের উপকার হবে না। তাই যে ট্রুপসের যে মুভমেন্ট ছিল সেটা খুব বড় সংখ্যায় হয়েছিল। আর যদি আজ সারা পৃথিবীতে কেউ যদি চীনের মুখোমুখি চোখে চোখ মিলিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা আছি। জয়শঙ্করজি, যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন তখন থেকে শুরু করে আজ অবধি 18 বার 1-to-1 মিটিং হয়ে গেছে শি জিনপিং এর সাথে। ওকে উনি ভারতে ডেকেছেন, দোলনায় দুলিয়েছেন, ওকে এমন কোনো সম্মান নেই যেটা দেওয়া হয়নি, এমন কোনো সম্পর্ক নেই যেটা বানানোর চেষ্টা করা হয়নি, কিন্তু সম্পর্ক তৈরি হয়নি না। কূটনীতিতে সব দেশ তারা চায় যে অন্য দেশের সঙ্গে, বিশেষ করে যে প্রতিবেশী দেশগুলো আছে তাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, এটা তো স্বাভাবিক। কখনো কখনো এমন প্রতিবেশী থাকে যেখানে আপনাকে কূটনীতি ছাড়াও তাদের জমিতেও কিছু তৈরি করার প্রয়োজন পড়ে। যদি আপনি গত 10 বছর দেখেন যে তফাৎ কি হয়েছে, তফাৎ হলো এটাই যে 2014 পরে যদি আপনি বর্ডারে ইনফ্রাস্ট্রাকচার দেখেন যে কি উন্নতি হয়েছে, যা রাস্তা তৈরির কাজ হয়েছে, যা টানেল বানানোর কাজ হয়েছে, যে ব্রিজ বানানোর কাজ হয়েছে, এগুলো প্রায় দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেড়ে গেছে। আর যদি আমাদের এখন যে ডেপ্লয়মেন্ট হচ্ছে এটা 2014 সময় বা তার আগে হওয়া সম্ভব ছিল না, আমাদের কাছে সেই লজিস্টিক, সেই রাস্তাই ছিল না ওখানে যাওয়ার জন্য। আর তারপরে সেটা মেনটেন করা, আপনি ভাবুন যে ওখানে টেম্পারেচার যা থাকে -20, -30, সারা বছর ধরে ওখানে এত এত বরফ জমা হয়, ওখানে তো জল লোকেরা মানে বরফ গলিয়ে জল খায়। তো ওদের সমস্যা বুঝতে হবে, আর সেই সমস্যা থাকা সত্ত্বেও যদি আমরা অধিক সংখ্যায় সৈন্য ডিপ্লয় করে থাকি এবং ওদের ওখানে মেনটেন করতে পারি, সেটা তো প্রশংসার বিষয় একটা। আর এখন যখন এটাও বুঝুন কি, দেখুন যে এখন যে মোকাবিলাটা চলছে, আর এখন যখন মানে চলছেই এবং আপনি ফরওয়ার্ড ডিপ্লয়মেন্ট করে ফেলেছেন, যদি আপনার এখানে লোকেরা বলে যে আরে ভাই আপনি হেরে গেছেন, আপনি ভয় পেয়েছেন, আপনার কি মনে হয় যে এতে করে কি সৈন্যদের মনোবল বেড়ে যাবে? এখন 62তে যখন যুদ্ধ হয়েছিল, তো দেশের লোকেরা সবাই একসঙ্গে মিলে, এই ধরুন 62তে অথবা কার্গিল যখন হয়েছিল, আগে যখনই দেশ কোনো রকমের সংকটের মধ্যে পড়েছে, তখন সেই সময় মানুষ তাদের রাজনৈতিক বিবাদ ভুলে গিয়ে সেই সব সরিয়ে রেখে সবাই একযোগে মিলেমিশে তার সম্মুখীন হয়েছে। এটা দুর্ভাগ্যের বিষয় যে এখন এই সময় সাপোর্ট দেওয়ার বদলে এর মধ্যে আলোচনা হচ্ছে, যে আলোচনা সেটাও মানে
বিনা কোনো কারণে আপনি এমন এমন কথা বলছেন যে আপনারা নিজেরাও জানেন যে এটা এখনকার কথা নয়, এটা 62-র কথা। আপনারা জানেন যে কিছু কাল আগেও ওই চাইনিজরা ওখানে গ্রাম তৈরি করছে, বর্ডার লাইনের পাশে গ্রাম এখন, আর সেটা নিয়ে খুব চেঁচামেচি হয়েছিল। এই যে অরুণাচলে একটা গ্রাম মানে যাকে মডেল ভিলেজ বলা হয় আর কি, আর এখন এই জায়গাতেই 1959-এ চায়না দখল করে নিয়েছিল, আর সেটা নিয়ে পার্লামেন্টে অনেক আলোচনা হয়েছে সেটার পরে। 1959-এ এই অরুণাচল প্রদেশের একটা ম্যাপ উনি রিলিজ করে দিয়েছিলেন, যেটা ভারতের জন্য ঠিক ছিল না। না, ওদের তো পুরো অরুণাচল প্রদেশের জন্যই নীতিটা ভুল। ম্যাপের কথা তো বাদই দিন, ম্যাপ তো আমাদের একেবারেই মত নেই, কারণ জমি আমাদের, আর ওরা একটা নামটাম কিছু দিয়ে দিয়েছে, ওরা নামকরণ করলেও জমিটা আমাদেরই থাকে, তো সেটা অন্য কথা। আসল কথা হলো আজ এই যে একটা গুজব ছড়ানো হচ্ছে যে আগে যা যা ঘটনা ঘটেছে, যেটা 62-র আগে ঘটে গেছে, 62 সালে ঘটেছে, সেই তার যে দোষারোপ সেটা আজও আমাদের উপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, যখন ব্রাসেলসে ছিলেন রাহুল গান্ধী, যখন এখানে G20 চলছিল, তখন উনি বলেছিলেন ইউরোপে যে চায়নার কাছে একটা ভিশন আছে আর মোদিজির কাছে কোনো ভিশনই নেই। একটা সময়টা দেখুন, যখন ভারতে সব থেকে বড়, আমাদের ইতিহাসে সব থেকে বড় সম্মেলন হচ্ছে, যখন সবাই মিলেমিশে এর সঙ্গে সহায়তা করা উচিত, সেই সময়ে যদি আপনি বাইরে গিয়ে সমালোচনা করেন, সেটা ছাড়ুন। কখনো কখনো আপনি ভুল করে নিজের পজিশনটা প্রকট করে তোলেন। যেমন আপনি জানেন নিশ্চয়ই বেল্ট অ্যান্ড রোড, আপনি জানেন তো এটা চায়নার একটা খুব বড় কানেক্টিভিটি প্রজেক্ট, যেটা পৃথিবী জুড়ে ওরা আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছে। এখনও বেল্ট অ্যান্ড রোডের প্রশংসা করছে, আর এখন ওই বেল্ট অ্যান্ড রোডই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে দিয়ে যাচ্ছে। আর যখন আপনি বেল্ট অ্যান্ড রোডের সম্বন্ধে কথা বলছেন, আপনার মুখ দিয়ে ওই দুটো শব্দ বেরোচ্ছে না যে ভাই এ তো আমাদের সভারেন্টি, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটির উল্লঙ্ঘন হচ্ছে। তো দেখা তো যাচ্ছেই, ভিতরের চিন্তাভাবনা তো বেরিয়ে পড়ছে। প্রথমবার চায়না সম্পর্কে আপনি এত সুন্দর করে বোঝালেন যে মনে হয় অন্যরাও বুঝতে পারবে ব্যাপারটা। চায়না নিয়ে যদি দু একটা প্রশ্ন কেউ করতে চান তো করতে পারেন। আপনাকে আমার এটাই প্রশ্ন যে মিস্টার রাহুল গান্ধীকে কি চায়না ব্রিফ করে? উনি যখন এখানে বসবেন ওনাকে জিজ্ঞেস করে নেবেন। কিন্তু এটা তো ঠিক যে একবার, যেটা আপনারা হয়তো জানেন যে এটা 2017-র ঘটনা যতদূর আমার মনে পড়ছে, যে সেই সময় ডোকলামে ভুটানে খুব উত্তেজনা চলছিল, যখন চায়না আর আমরা মুখোমুখি হয়ে পড়েছিলাম। তো সেই সময় ওদের একটা মিটিং হয়েছিল চাইনিজ অ্যাম্বাসেডারদের সঙ্গে, আর আমরা অবাক হয়েছিলাম যে যেখানে ভারতের সৈন্যরা চায়নার একেবারে মুখোমুখি দাঁড়িয়ে, যদি আপনার ব্রিফিং চাই তাহলে, সেই সময় আমি রাজনীতিতে ছিলাম না, আমি বিদেশ সচিব ছিলাম, তো যদি আপনার কোনো ব্রিফিং চাই তো আমাকে ডেকে নিতেন, আমি আপনাকে বলে দিতাম যে ঠিক কী ঘটছে। আপনার চাইনিজ অ্যাম্বাসেডারদের সঙ্গে ব্রিফিং নেওয়ার কী প্রয়োজন ছিল? তো এখন সব মানুষের নিজের নিজের আলাদা হিসেব থাকে, সবাই কোনো না কোনো দিকে ঝুঁকতে ভালোবাসে। না তো আপনার কি মনে হয় কে ওকে এসব ফিট করায় এসব কথা? আমি জানি না, আর আমি জানি না যে বিষয়ে আমি জানি না, নর্মালি আমি সেই বিষয়ে কথা বলি না। জেনে নেওয়া উচিত।